প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রত্যেককেই ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি এই ঈদের মরশুমে ভালোই রয়েছে। আজকে তোমাদের পড়ানো হবে সেকেন্ড চ্যাপ্টারের শেষাংশ, উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্র সম্পর্কে। এটুকু অংশ বাকি ছিল, এটুকু অংশ নিয়ে আজকের আলোচনা এবং এর সঙ্গে রিলেটেড যে মুখ্য জলবায়ু অঞ্চলগুলি রয়েছে এইগুলি সম্পর্কে। এই উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র কি এই সম্পর্কে একটু জানি। উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রকে ইংরেজিতে বলা হয় টেম্পারেচার রেইনফল গ্রাফ। টেম্পারেচার রেইনফল গ্রাফ এর আর একটি নাম রয়েছে, তাকে বলা হয় অম্ব্রোথার্মিক গ্রাফ। অম্ব্রোথার্মিক গ্রাফ। অম্ব্রোথার্মিক গ্রাফ বলা হয় এই উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রকে। এই উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র কি, এর সাহায্যে আমরা কি জানতে পারি? দেখো, এখানে আমি একটি উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র অঙ্কন করে রেখেছি আগে থেকেই। এখানে দেখো, এর এক্স স্তম্ভ রয়েছে, এক্স অক্ষ রয়েছে, আর এছাড়াও দুটি অক্ষ রয়েছে, ওয়াই অক্ষ। আমি ওয়াই অক্ষ 1, ওয়াই অক্ষ 2 বলতে পারি, এরকম করে বলতে পারি। তো দেখো, এই এক্স অক্ষে বা যে অনুভূমিক ভাবে দুটো অক্ষটা রয়েছে, এখানে বিভিন্ন মাসের নাম দেওয়া রয়েছে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। আর এই উলম্ব যে দুটো অক্ষ রয়েছে, এই উলম্ব অক্ষে একদিকে দেওয়া রয়েছে উষ্ণতা আর একদিকে দেওয়া রয়েছে বৃষ্টিপাত। সেমিতে সেমিতে এর সাহায্যে এই একদিকে দেওয়া রয়েছে উষ্ণতা আর একদিকে দেওয়া রয়েছে বৃষ্টিপাত। এই উষ্ণতা রিপ্রেজেন্ট করছে এই একটি রেখাটি বিভিন্ন মাসের রেখার দ্বারা একটি স্থানের, সে হতে পারে নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু বা মরু জলবায়ু, বা কোনো একটি প্লেসের, যেমন কলকাতার হতে পারে, মুম্বাইয়ের হতে পারে, এমনকি শ্রীনগরের হতে পারে। যে সময় যে কোনো একটি জায়গার উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র অঙ্কন করতে গেলে এই সমস্ত বিষয়গুলো দরকার হয়, আর ঠিক এইরকম ভাবেই উপস্থাপন করা হয়। তো এর একটি অক্ষ থাকে উষ্ণতা। এই উষ্ণতার বিভিন্ন মাসের উষ্ণতার ডিস্ট্রিবিউশন বা বন্টনটা একটি রেখার সাহায্যে দেখানো হয়। আর এই পাশে যে বৃষ্টিপাত রয়েছে, এই বৃষ্টিপাতটা দেখায় যে স্তম্ভগুলো রয়েছে, স্তম্ভ বা থামগুলো রয়েছে, এগুলোকে একটাকে বলা হয় বার বা স্তম্ভ। বার বা স্তম্ভের মাধ্যমে দেখানো হয় যে বিভিন্ন মাসে কতটা বৃষ্টিপাত হয়েছে, তা স্তম্ভের মাধ্যমে কিন্তু দেখানো আছে। ধরো, এখানে জানুয়ারি মাসে হয়েছে 25 সেন্টিমিটার, ফেব্রুয়ারি মাসে তার থেকে একটু কম হয়েছে, হয়তো এখানে 5 ডিগ্রি। এই জানুয়ারি মাসে বৃষ্টিপাতের পরিমাণ কত দেখো, এখানে বৃষ্টিপাতের রেখা দেওয়া রয়েছে, বৃষ্টিপাতের উলম্ব অক্ষে বৃষ্টিপাত দেওয়া রয়েছে। এই বৃষ্টিপাতের সোজা দেখো মোটামুটি 25, এটাও 25, ওটাও 25, দুটো যেহেতু 5-এর ডিফারেন্স রয়েছে, এই উষ্ণতা 5-এর ডিফারেন্স আর এই বৃষ্টিপাতে 5-এর ডিফারেন্স রয়েছে, তাহলে আমার দেখতে সুবিধে হবে। এইরকম ভাবে বিভিন্ন মাসের বৃষ্টিপাতের বন্টন দেওয়া রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই বিভিন্ন মাসে উষ্ণতার বন্টন দেওয়া রয়েছে। এইভাবে একটি বছরে বিভিন্ন মাসে উষ্ণতা আর বৃষ্টিপাতের বন্টন দেখে যে কোনো একটি স্থানের জলবায়ু সম্পর্কে ধারণা লাভ করতে পারা যায়। আমরা একটা জলবায়ু হিসেবে সেই স্থানটাকে কোন জলবায়ুর অন্তর্গত সেটাকে কিন্তু ডিফাইন করতে পারি বা নাম দিয়ে দিতে পারি। তাহলে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র কি, এর সংজ্ঞা কি, আসতেই পারে পরীক্ষাতে, যে রেইনফল, টেম্পারেচার,
টেম্পারেচার রেইনফল গ্রাফ কি বা উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র কি, যে লেখচিত্রের সাহায্যে মাসিক মাসিক একটা বছরের বিভিন্ন মাসের উষ্ণতা আর বৃষ্টিপাতের বন্টন, উষ্ণতা আর বৃষ্টিপাতের বন্টন দেখানো হয়। এই চিত্রটা কি বলা হয়? উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র। আর উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের সাহায্যে আমরা কি মানে বুঝতে পারি? যে কোনো একটি স্থানের জলবায়ু সম্পর্কে বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি একটু পরে বলছি। ধরো এই একটি জলবায়ু, এটা জলবায়ু অঞ্চলের দেওয়া রয়েছে, কোথাকার হতে পারে এই ম্যাপটা? দেখো আমি কিন্তু আগে থেকে এটা লিখে রেখেছি, এটা অঙ্কন করে রেখেছি। এটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষীয় জলবায়ু কি করে আমি জানবো? আমরা পূর্ববর্তী শ্রেণীতে পড়েছি, অষ্টম শ্রেণীতে, সেখানে দেখেছি যে নিরক্ষীয় জলবায়ুতে বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 300 সেন্টিমিটারের কাছাকাছি হয়, আর সারা বছর ধরে বৃষ্টিপাত হয়, সারা বছর ধরে বৃষ্টিপাত। উষ্ণতা কিন্তু কোনো কোনো সময় খুব বাড়েও না বা খুব কমেও না। উষ্ণতার প্রসার কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রসার, মানে সর্বোচ্চ উষ্ণতা থেকে সর্বনিম্ন উষ্ণতা পার্থক্য। আর সারা বছর ধরেই উষ্ণতা বেশি থাকে, উষ্ণতা মানে ওই 25 প্রায় 30 ডিগ্রির কাছাকাছি সারা বছরই থাকে। তো এই চিত্রটা দেখো, এখানেও কিন্তু সেম একই রকমের ডেটা পাবে। এখানে দেখো সারা বছর প্রত্যেক মাসেই কিন্তু বৃষ্টিপাত হয়েছে। আমরা জানি নিরক্ষীয় জলবায়ুতে সারা বছরই বৃষ্টিপাত হয়, ওখানে সারা বছরই গ্রীষ্মকাল। মানে গ্রীষ্মকাল আর বর্ষাকালের মধ্যে একটু আমাদের পশ্চিম ভারতে ডিফাইন করা হয় আলাদা করে, কিন্তু যেখানে উষ্ণতা সবসময় বেশি থাকে সেটাকে কিন্তু গ্রীষ্মকালের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এখানে শীতকাল অনুপস্থিত। এখানে দেখো আমি শীতকাল অনুপস্থিত কি দেখে বুঝবো? যে এখানে উষ্ণতা রেখাটা কিন্তু সবসময় একই রকম বা সিমিলার গেছে। প্রত্যেকটা মাসে উষ্ণতা কিন্তু 30 ডিগ্রি না হলে 32 ডিগ্রি রয়েছে, কখনো নিচের দিকে নামেনি। আমরা জানি যে নিরক্ষীয় জলবায়ুতে উষ্ণতা সবসময় 30 ডিগ্রি উপরেই থাকে, আর সারা বছর ধরে একই রকম উষ্ণতা থাকে, সিমিলার থাকে। আর বৃষ্টিপাতের পরিমাণটাও সারা বছরই হয়, প্রত্যেকটা মাসেই হচ্ছে। এক একটা মাসের বৃষ্টিপাতের পরিমাণগুলো দেখো, প্রায় এভারেজ যদি ধরি তাহলে 20 সেন্টিমিটার, 12 যদি আমি গুণ দিই 20-কে তাহলে 200-250-এর উপরে যাবে। তাহলে এই বৃষ্টিপাতের পরিমাণ টোটাল মোট পরিমাণটাও চলে যাচ্ছে নিরক্ষীয় জলবায়ু বৃষ্টিপাতের সমান। তাহলে এই যে গ্রাফটি আমি অঙ্কন করেছি এটি কিন্তু একটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত কোনো একটি স্থানের, নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত কোনো একটি স্থান বা কোনো একটি শহরের বিভিন্ন মাসের যে উষ্ণতা আর বৃষ্টিপাত হয়েছে তার কিন্তু পরিসংখ্যান এখানে তুলে ধরা আছে। উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এর বিভিন্ন মাসের বন্টন থাকবে, অনুভূমিক অক্ষে আর উলম্ব অক্ষে, দুটো উলম্ব, একদিকে থাকবে উষ্ণতার বন্টন, একদিকে থাকবে বৃষ্টিপাতের বন্টন। আর এর উল্লেখযোগ্য আরেকটা বৈশিষ্ট্য কি, এর দ্বারা কোনো একটি স্থানের জলবায়ু সম্পর্কে ধারণা লাভ করতে পারা যায় বা ডিফাইন করা হয় বা জলবায়ু শনাক্তকরণ করা হয়। যে এই কোনো একটি অঞ্চলের সারা বছরে যদি উষ্ণতা আর বৃষ্টিপাতকে এইরকম ভাবে লেখচিত্র অঙ্কন করতে পারি, তাহলে লেখচিত্রটাই বলে দিবে যে এই অঞ্চলটি কোন জলবায়ুর অন্তর্গত। উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের আরো কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। তোমরা এই নিরক্ষীয় জলবায়ুতে যে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রটি হয় সেই সম্পর্কে জানলে। এইরকম হয়তো এইরকম প্রশ্ন করে না কোনোদিনও, যে ধর একটা গ্রাফ দিয়ে দিল, এইরকম করে গ্রাফ দিয়ে দিল, বলে দিল যে এইটি কোন জলবায়ুর অন্তর্গত, সেটা শনাক্তকরণ করো। যেটা একাদশ শ্রেণীতে থাকে, কিন্তু তোমাদের দশম শ্রেণীতে এরকম প্রশ্ন আসে না। এরকম একটা গ্রাফই দিয়ে দিবে, বলবে যে এই গ্রাফটি কোন জলবায়ুর অন্তর্গত, কোন জলবায়ুকে শনাক্তকরণ করছে বা ডিফাইন করছে। এরকম করে কিন্তু মানে আসতেই পারে, বা যদি খুব কঠিন প্রশ্ন করে তাহলে তোমাদেরও আসতে পারে, তবে জেনারেলি করবে না। আরো কতগুলি বৈশিষ্ট্য আছে, যখন আরো বিভিন্ন অঞ্চলের মানচিত্র অঙ্কন করছি দেখে নাও, তখন পরিষ্কার হয়ে যাবে।
যদি এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, বলতে পারে যে উষ্ণতার রেখাটি যদি সিমিলার হয় বা একই রকম হয়, সারা বছর একই রকম থাকে, তাহলে সেটি কোন জলবায়ুর অন্তর্গত? অবশ্যই নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত। বৃষ্টিপাত যদি মোটামুটি সারা বছর ধরে একই রকম হয় এবং প্রত্যেকটা মাসে যদি প্রায় 20 সেন্টিমিটারের অধিক হয় অ্যাভারেজলি, তাহলে সেটাও কিন্তু নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত। উষ্ণতা, বৃষ্টিপাত, লেখচিত্র। তো এভাবে একটা প্রশ্নও দিতে পারে যে নিরক্ষীয় জলবায়ুর অবস্থান আর জলবায়ুগত বৈশিষ্ট্য আলোচনা করো, এরকম করে 3 মার্কের বা 5 মার্কের দিতেই পারে। একটা প্রশ্ন আসবেই, তোমাদের কতগুলি জলবায়ু অঞ্চল রয়েছে, আর জলবায়ু অঞ্চলের অবস্থান আর জলবায়ুগত বৈশিষ্ট্য এরকম করে চাইতে পারে 3 মার্কের প্রশ্ন। তো নিরক্ষীয় জলবায়ু হচ্ছে একটা অতি গুরুত্বপূর্ণ, আসতেই পারে পরীক্ষাতে। নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, তারপরে উষ্ণমরু জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, এইগুলো বেশি পরীক্ষাতে আসে। তোমরা এইগুলোকে বেশি বেশি ভালো করে পড়বে। ভূমধ্যসাগরীয় জলবায়ুটা 2020-তে এসেছিল, অবশ্য 1900 এসেছিল, 2020-তেও এসেছিল। এরা ভাববে না যে হয়তো 2020-তে এসে 21-এ আসবে না, এটা কখনো ভাববেন না। তো যদি এই নিরক্ষীয় জলবায়ু দেয়, যে নিরক্ষীয় জলবায়ুর অবস্থান আর জলবায়ুগত বৈশিষ্ট্যগুলো কি, তাহলে অবশ্যই তার অবস্থান কোথায় রয়েছে, নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি উত্তর 5 ডিগ্রি দক্ষিণে। তোমরা জানো যে কঙ্গো অ্যামাজন অববাহিকায়, তারপরে রয়েছে ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি, এই সমস্ত দেশগুলিতে। আফ্রিকার যে কঙ্গো অববাহিকার যে সমস্ত দেশগুলো রয়েছে, জাইরে, জিম্বাবুয়ে, কেনিয়া, এই সমস্ত দেশগুলিতে রয়েছে। তারপরে দক্ষিণ আমেরিকার ব্রাজিল, ভেনিজুয়েলা, সুরিনাম, এই সমস্ত দেশগুলিতে রয়েছে। আর জলবায়ুগত বৈশিষ্ট্য দেখতেই পাচ্ছ, সারা বছর ধরে একই রকম উষ্ণতা থাকে, গড়ে 30 থেকে 32 ডিগ্রির কাছাকাছি সারা বছরই। বৃষ্টিপাত সারা বছরই হয়। বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু 200 থেকে 300 বা 250 থেকে 300 সেন্টিমিটার, বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, এরকম করে লিখতেই পারে। উষ্ণতার প্রসার কিন্তু এখানে খুবই কম, 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। সারা বছরই উজ্জ্বল ঝলমলে আবহাওয়া, উষ্ণ আর্দ্র ভ্যাবসা জলবায়ু, এরকম করে লিখতে পারো। এখানে যেহেতু শীতকাল নেই, তার জন্য রাতের বেলাকে এখানে বলা হয় নিরক্ষীয় জলবায়ুতে রাতের বেলাকে বলা হয় শীতকাল, কারণ রাতের বেলা কিছুটা উষ্ণতা কমে, খুব বেশি কমে না, কিছুটা কয়েক ডিগ্রি কমে। আর নিরক্ষীয় জলবায়ুতে উষ্ণতার প্রসার সর্বনিম্ন 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, জলবায়ুগত বৈশিষ্ট্য। দেখো, আমি এবার একটি লেখচিত্র অঙ্কন করছি। ধরো যে বৃষ্টিপাত গুলো হয়েছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই মাসগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয়েছে। এই মাসগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয়েছে, আর ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে। বৃষ্টিপাতটা ঠিক এইরকম ভাবে হয়েছে। আর উষ্ণতার রেখাটি ঠিক এইরকম করে গেছে। এইরকম করে গেছে উষ্ণতার রেখাটি। উষ্ণতার রেখাটি ঠিক এইরকম করে গেছে। তাহলে এই যে জলবায়ুটা, যে উষ্ণতা আর বৃষ্টিপাত লেখচিত্র, বৃষ্টিপাতগুলো বিভিন্ন মাসে এই লেখচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তো এই লেখচিত্রটি কোন জলবায়ুর অন্তর্গত হতে পারে, বা বলে দিল যে এইরকম একটা চিত্র দিয়ে দিল যে এই মানে চিত্রটি কোন জলবায়ুকে নির্দেশ করছে। তাহলে আমরা কি করে জানবো? আমরা দেখবো যে উষ্ণতার রেখাটি কেমন, উষ্ণতার রেখাগুলো কতটা পরিমাণ। দেখছি জানুয়ারি মাস,
জানুয়ারি মাসে উষ্ণতা কিন্তু কম, 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবার ডিসেম্বর মাসেও 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর জুন জুলাই আগস্ট এই সমস্ত মাসগুলিতে তাপমাত্রা কিন্তু বেশি। তো আমরা যে কোনো একটি স্থানে জলবায়ু নির্ধারণ করতে গেলে প্রথমে নির্ণয় করতে হয় সেটা কোন গোলার্ধের। আমরা জানি দুটো গোলার্ধ রয়েছে, একটি উত্তর গোলার্ধ আর একটা দক্ষিণ গোলার্ধে। তো আমরা জানি যে উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। আর দক্ষিণ গোলার্ধে যখন শীতকাল, উত্তর গোলার্ধে তখন গ্রীষ্মকাল। আমাকে প্রথমে আগে গোলার্ধ নির্ণয় করতে হবে। তো গোলার্ধ নির্ণয় আমি কি দেখে বুঝবো? আমি যখনই দেখব যে আমরা যেহেতু উত্তর গোলার্ধে রয়েছি, আমাদের এখানে জুন জুলাই আগস্ট এই সমস্ত মাসগুলিতে তাপমাত্রা বেশি, তাহলে অবভিয়াসলি এটা উত্তর গোলার্ধে হবে। আর যেখানে দেখবো যে জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর এগুলো মাসে উষ্ণতা বেশি, তখন সেইগুলো অবশ্যই দক্ষিণ গোলার্ধে হবে। তাহলে এই উষ্ণতার রেখাটি দেখেই আমি বুঝতে পারবো যে এই অঞ্চলটি কোন গোলার্ধে। তাহলে কোন গোলার্ধে হবে? জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস অবশ্যই এটা উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে গোলার্ধ নির্ণয় হয়ে গেল। তো দেখো যে উত্তর গোলার্ধে যদি রেখাটি হয় তাহলে কিন্তু উত্তল আকৃতির হবে। উত্তল আকৃতির, এটাকে বলছে উত্তল, উপরের দিকে। আর নিচের দিকে থাকে যদি এরকম হয় তাহলে সেটা হবে অবতল। তাহলে এই রেখাটি, এই ম্যাপটি যদি দক্ষিণ গোলার্ধের হতো তাহলে কেমন হতো? তাহলে এর আকৃতিটা কিন্তু ঠিক এরকমের হতো। দক্ষিণ গোলার্ধে যদি হয়, মাসগুলো এখানেই থাকবে জানুয়ারি থেকে ডিসেম্বর। তাহলে বৃষ্টিপাতগুলো কোন সময় বেশি হতো? এই সময়গুলোতে বেশি হতো, আর এই সময়গুলোতে কম হতো। এটা হচ্ছে এটা দক্ষিণ গোলার্ধের ম্যাপ, আর এটা হচ্ছে উত্তর গোলার্ধের ম্যাপ। দেখো দক্ষিণ গোলার্ধে উষ্ণতা রেখাটি কিন্তু অবতল আকৃতি রয়েছে। এটা পরীক্ষাতে আসে যে উষ্ণতা রেখাগুলি উত্তর গোলার্ধের উত্তল আর দক্ষিণ গোলার্ধের অবতল আকৃতি হয় কেন। তাহলে উষ্ণতার বন্টনগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে উত্তর গোলার্ধে জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলো হচ্ছে শীতকাল, তার জন্য উষ্ণতা কম। আর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলো উষ্ণতা বেশি, তার জন্য উত্তল আকৃতির হয়। আর মানে যেহেতু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সিকোয়েন্স অনুসারে সাজানো হয়, তার জন্য কিন্তু উষ্ণতা রেখাটি উত্তর গোলার্ধে উত্তল আকৃতির হয়। জানুয়ারি মাসে তাপমাত্রা কম, আর জুন জুলাই মাসে মাঝ বরাবর মাসগুলি উষ্ণতা বেশি হওয়ার কারণে উত্তল আকৃতির হয়। অ্যাজ ওয়েল অ্যাজ এইরকম ভাবে যখন দক্ষিণ গোলার্ধে আসবে তার উল্টোটা হবে, যে জানুয়ারি মাসে যেহেতু আমাদের ওখানে তখন গ্রীষ্মকাল, আর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলো শীতকাল, তার জন্য উষ্ণতা রেখাটি নিচের দিকে নেমে যাবে। তো এখানে উষ্ণতা রেখাগুলি দেখো যে গ্রীষ্মকালের দিকে 10 ডিগ্রি, শীতকালের দিকে 10 ডিগ্রি সেলসিয়াস, আর গ্রীষ্মকালের দিকে 30 ডিগ্রির কাছাকাছি। তাহলে এই উষ্ণতা রেখাটি দ্বারা আমরা মোটামুটি বুঝতে পারছি এই অঞ্চলটি আমাদের এখানকারই কোন একটি অঞ্চলে, হয়তো কলকাতারই। ধরো বৃষ্টিপাতগুলো দেখো, বৃষ্টিপাতের বন্টন থাকবে। বেশিরভাগ বৃষ্টিপাতটাই দেখো যে 80 থেকে 90% বৃষ্টিপাতটাই হয়েছে এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলোতে। আমাদের এখানে যখন তাপমাত্রা বেশি থাকে তখন বৃষ্টিপাতের পরিমাণটাও বেশি হয় মৌসুমী জলবায়ুতে। এই উষ্ণতার বৃষ্টিপাত পরিমাণগুলো দেখে আমি বুঝতে পারছি যে এই অঞ্চলটি অবশ্যই একটি উত্তর গোলার্ধের মৌসুমী জলবায়ু। যদি ঠিক এইরকম আকৃতির হতো, উল্টো হতো, উষ্ণতা রেখাটা যদি অবতল হতো, আর বৃষ্টিপাতের পরিমাণগুলো যদি এই ডিসেম্বর আর জানুয়ারি মাসের দিকে থাকতো, এর অপোজিট, তাহলে এই চিত্রটি কিন্তু অবশ্যই এটাও মৌসুমী জলবায়ুর অন্তর্গত হতো। তাহলে কোন গোলার্ধে? দক্ষিণ গোলার্ধে। তাহলে দক্ষিণ গোলার্ধের এই উষ্ণতা রেখাগুলো এই জন্যই অবতল আকৃতির হয় যে ডিসেম্বর মাসের উষ্ণতা বেশি থাকে, আর জুন জুলাই আগস্ট মাসের উষ্ণতাগুলো কম থাকে। তাই পরীক্ষাতে আসতেই পারে যে মৌসুমী জলবায়ুর অবস্থান ও জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করে 3 মার্কের বা 5 মার্কের এরকম করে দিতেই পারে। আমরা জানি মৌসুমী জলবায়ু অঞ্চল কোন অঞ্চলগুলোতে দেখা যায়। ভারতীয় উপমহাদেশে দেখা যায়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, এছাড়াও রয়েছে ভিয়েতনাম, তারপরে কিছু দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলাতে দেখতে পাবে।
তারপরে আফ্রিকার কিছু দেখতে পাবে, আফ্রিকার গ্যাবন, জিম্বাবুয়ে, এই সমস্ত দেশগুলিতে দেখতে পাবে। তবে ওখানে ছদ্ম মৌসুমী জলবায়ু দেখা যায়, একদম পিওর জলবায়ু কিন্তু মৌসুমী জলবায়ু নয়। তারপরে এর বৈশিষ্ট্যগুলো কি, এর বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছ যে জলবায়ুগত বৈশিষ্ট্যগুলো। এখানে শীতকালীন উষ্ণতা কম, 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গ্রীষ্মকালীন উষ্ণতা কিন্তু ঘরে 25 উপরে চলে যায়, 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যায়। এখানে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু সব জায়গায় একরকমের নয়। মরুভূমি যেমন আমার থর মরুভূমিতে একটু কম হয়, আর মৌসুমী গ্রাম বা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে বেশি হয়। এখানে কোথাও 50 সেন্টিমিটার বৃষ্টিপাত, আবার কোথাও 250 সেন্টিমিটার কাছাকাছি বৃষ্টিপাত হয়। তো 50 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, হয়তো কোনো কোনো বই লেখা থাকতেই পারে 100 থেকে 150 সেন্টিমিটার, হ্যাঁ লিখতে পারো অ্যাভারেজটা। এখানে উষ্ণতার প্রসার কিন্তু একটু হাই হয়, 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শীতকালে উষ্ণতা কম, গ্রীষ্মকালে উষ্ণতা বেশি হয়। আমরা জানি যে গ্রীষ্মকালীন উষ্ণতা কখনো 40 ডিগ্রি পার করে যায়, আবার শীতকালীন উষ্ণতা কখনো হয়তো 10 ডিগ্রির কাছাকাছি চলে আসে। অ্যাভারেজলি হয়তো এটা একটা সার্টেন টাইমের না ধরে একটা দিনের ধরা হয়। উষ্ণতার প্রসার 15 ডিগ্রি সেলসিয়াস, এখানে দুই ঋতু পরিবর্তন হয়, সেই কথাটা বলতে পারো। এই 4টি ঋতু দেখা যায়। শীতে এখানে উষ্ণ শুষ্ক শীতকাল আর উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল বিরাজ করে। এগুলো হচ্ছে জলবায়ুগত বৈশিষ্ট্য। এরপরে আরো উদাহরণ দেখো কয়েকটা। ধরো এরকম একটা চিত্র রয়েছে, এরকম একটি চিত্র রয়েছে। বৃষ্টিপাতের অংশ, ওই স্তম্ভগুলো দেখতে পাচ্ছ খুবই ছোট ছোট, আর উষ্ণতার রেখাটি কিন্তু ঠিক এইরকম আকৃতির হয়েছে, ঠিক এইরকম আকৃতির। তাহলে এই রেখাচিত্রটি কোন জলবায়ুর অন্তর্গত? এখানে দেখো আগে গোলার্ধ নির্ণয় করতে হবে। গোলার্ধে আমি দেখতেই পাচ্ছি যেটা অবতল আকৃতির হয়েছে উষ্ণতা রেখাটি, তাহলে এটা হবে দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধ প্রথমে। এবার আমরা দেখব যে উষ্ণতা কিরকম হয়েছে আর বৃষ্টিপাত কিরকম হয়েছে। এখানে দেখো যে জানুয়ারি মাসের উষ্ণতা কিন্তু হাই, ডিসেম্বর মাসের উষ্ণতা হাই হয়েছে, আর মিডিলের উষ্ণতাগুলো কিন্তু কমে গেছে। তার মানে এটা দক্ষিণ গোলার্ধের অবশ্যই। কিন্তু উষ্ণতার রেখাটি দেখো 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, 35 ডিগ্রি কাছাকাছি চলে গেছে উষ্ণতম মাসগুলি। আর শীতলতম মাসগুলি দেখো জুন জুলাই আগস্ট, তখনও কিন্তু 15 ডিগ্রির কাছাকাছি চলে এসছে। 15 ডিগ্রি উপরের দিকেই রয়েছে। এই রেখাটি দ্বারা মোটামুটি আমরা বুঝতে পারছি যে অঞ্চলটি একটু উষ্ণ অঞ্চলের হবে। বৃষ্টিপাত যতক্ষণ না আমি দেখবো ততক্ষণ কিন্তু ডিফাইন করতে পারবো না। মোটামুটি ভাবে উষ্ণ এসছে, উষ্ণ এসছে। এখন আর্দ্র কিনা জানি না, আর্দ্র আমাকে জানতে গেলে নিচের অংশটা দেখতে হবে, বৃষ্টিপাত দেখতে হবে। তো বৃষ্টিপাতটা আমি যখনই দেখবো বৃষ্টিপাতের পরিমাণগুলো কোনো কোনো মাসে হয়তো 1-2 সেন্টিমিটার হয়েছে, কোনো কোনো মাসে হয়নি। টোটাল যদি আমি যোগ করতে যাই তবে হয়তো দেখা গেল যে 20 সেন্টিমিটার হবে কিনা, বা 25 সেন্টিমিটার কাছাকাছি হবে, 25 সেমি। উষ্ণতা মোটামুটি হাই। আর শীতকালীন উষ্ণতাগুলো আমি দেখতে পাচ্ছি যে একটু কমে গেছে, আমরা জানি, দেখতে পাচ্ছি। আর গ্রীষ্মকালীন উষ্ণতাগুলো যেহেতু দক্ষিণ গোলার্ধে
এই জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে এগুলো গ্রীষ্মকাল, আর জুন জুলাই আগস্ট এগুলো শীতকাল। তাহলে উষ্ণতা মোটামুটি হাই রয়েছে আর বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। তাহলে এই রকম চরিত্র হয় উষ্ণ মরু জলবায়ু। তাহলে জলবায়ু অঞ্চলটি কোথাকার? অবশ্যই দক্ষিণ গোলার্ধের কোনো একটি উষ্ণ মরু জলবায়ুর অন্তর্গত। দক্ষিণ গোলার্ধে রয়েছে গ্রেট স্যান্ডি মরুভূমি, তারপরে রয়েছে গিবসন মরুভূমি, যেটাকে গ্রেট অস্ট্রেলিয়ান ডিজার্ট বা অস্ট্রেলিয়ান বৃহৎ অস্ট্রেলিয়ান মরুভূমি কোনো একটা অংশ শহরের হতে পারে। তাহলে অবশ্যই এই মানচিত্রটি প্রকাশ করছে দক্ষিণ গোলার্ধের উষ্ণ শুষ্ক মরু জলবায়ুর অন্তর্গত মরু জলবায়ু। যদি এটা যদি উত্তর গোলার্ধে হতো, তাহলে এই রেখাটি কিন্তু উত্তল আকৃতির হতো, ঠিক এইরকম ভাবে। ঠিক এইরকম ভাবে উত্তল আকৃতির হতো। আর বৃষ্টিপাত রেখাগুলো কিন্তু এরকম আকৃতির হতো। এইগুলোতে মাছগুলোতে একটু বেশি হতো, আর যত শীতকালের দিকে যাবে বৃষ্টিপাতের পরিমাণ তত কমতে কমতে থাকতো। তাহলে উত্তর গোলার্ধের উষ্ণ মরু জলবায়ুর আকৃতি চিত্রটি কিন্তু ঠিক এইরকম আকৃতির হয়। তো পরীক্ষাতে আসতেই পারে যে উষ্ণ মরু জলবায়ুর অবস্থান আর জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো, 3 মার্কের বা 5 মার্কের। বেশিরভাগই তো 3 মার্কের পরীক্ষাতে আসতে পারে, তবে 2020-তে 5 মার্কের এসেছিল, 2019-এ এসেছিল 3 মার্কের। তাহলে অবস্থানগুলি কোথায় রয়েছে? আমরা মরুভূমিগুলির নাম জানি। ভারতে রয়েছে থর, আফ্রিকার সাহারা, আফ্রিকার কালাহারি, তারপরে আমরা নাম শুনেছি আরো আটাকামা দক্ষিণ আমেরিকার, আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রেট বেসিন, অস্ট্রেলিয়ার গিবসন, গ্রেট স্যান্ডি, ভিক্টোরিয়া, এই মরুভূমিগুলি। এইগুলোর অবস্থান, এখানে অবস্থানগুলো দিতে হবে। তো মরু জলবায়ুগত বৈশিষ্ট্যগুলো কি? প্রথমে উষ্ণ শুষ্ক জলবায়ু, বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারের কম হয়, বা কোনো কোনো বইতে 30 সেন্টিমিটার কম লেখা থাকতে পারে। এখানে উষ্ণ শুষ্ক বাতাস প্রবাহিত হয়, আর তার টেম্পারেচারগুলো একটু শীতকালীন টেম্পারেচার 15 ডিগ্রি কাছাকাছি চলে আসে। গ্রীষ্মকালীন টেম্পারেচার কিন্তু একটু বেশি। তবে সর্বোচ্চ উষ্ণতা মরুভূমি আমরা জানি আল আজিজিয়া, লিবিয়ার একটি আল আজিজিয়া নামে এলাকা রয়েছে, এখানে বায়ুমণ্ডলের উষ্ণতা 58 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। ওটি বিশ্বের উষ্ণতম স্থান। লিবিয়ার আল আজিজিয়া বিশ্বের উষ্ণতম স্থান। লিবিয়া নামে একটি দেশ রয়েছে যার রাজধানীর নাম ত্রিপলি, সাহারা মরুভূমির উত্তর আফ্রিকার। এখানে উষ্ণতার প্রসার কিন্তু বেশি, এই জলবায়ুতে উষ্ণতার প্রসার বেশি, 15 ডিগ্রি থেকে বেশি। পরীক্ষাতে একটা আসতেই পারে যে কোন অঞ্চলে জলবায়ুর উষ্ণতার প্রসার, কোন জলবায়ুতে উষ্ণতার প্রসার সর্বাধিক। তাহলে এই উষ্ণ মরু জলবায়ুতে উষ্ণতার প্রসার কিন্তু সর্বাধিক হয়, পরীক্ষাতে আসতেই পারে। এটা মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, যে কোন জলবায়ুতে উষ্ণতার প্রসার সর্বাধিক। ওই উষ্ণ মরু জলবায়ুতে উষ্ণতার প্রসার সর্বাধিক হয়। আরেকটি দেখো, সবগুলো আমি দেখাচ্ছি না, তোমরা নিজেরাই বুঝতে পারবে। ধরো বৃষ্টিপাতটা মোটামুটি ভাবে এইরকমই রয়েছে, আর উষ্ণতার রেখাটি কিন্তু একটু চেঞ্জ। উষ্ণতা রেখাটি এখানে 0 থেকে চালু হয়েছে, এটা -5, -10, -15, এখানে 5, 10, 15, 20, যদি এইরকম উষ্ণতা থাকে। আর বৃষ্টিপাতগুলো মোটামুটি এইরকম। একটু দক্ষিণ গোলার্ধের দেখো, যদি এরকম হয় রেখাটি,
ধরো এই মানচিত্রটাই, এই মানচিত্র বা এই লেখচিত্রটি, মানচিত্র না, লেখচিত্র, এই লেখচিত্রটি কোন জলবায়ুর অন্তর্গত শনাক্তকরণ করো। তাহলে উষ্ণতা রেখা দ্বারাই আমরা প্রথমেই বুঝতে পারবো এটা দক্ষিণ গোলার্ধের। উষ্ণতার ক্যারেক্টার গুলো দেখো, যে জানুয়ারি ডিসেম্বর মাসে এর উষ্ণতা কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, 5-6 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর জুন জুলাই আগস্ট যেগুলো শীতলতম মাস দক্ষিণ গোলার্ধের, এখানে বায়ু উষ্ণতা চলে গেছে 5 ডিগ্রি নিচে, কখনো কখনো আবার 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায়, মাস হয়তো 2-4 দিন। এখানে কিন্তু অ্যাভারেজলি ধরা হয়ে থাকে দৈনিক। তো এখানে মাইনাস চলে গেছে উষ্ণতা, আমরা জানি যে মাইনাস যায় উষ্ণ মরু জলবায়ুতে, যে 2 মেরু রয়েছে, এই মেরু জলবায়ুতে কিন্তু উষ্ণতা মাইনাসে চলে যায়, 0 ডিগ্রি নিচে চলে যায়। তাহলে অবশ্যই এই রেখাটি দ্বারাই আমরা বুঝতে পারছি এই রেখাটি একটা দক্ষিণ গোলার্ধে, আবার এই মরু জলবায়ুর কাছাকাছি। এই মরু জলবায়ুর কাছাকাছি না গিয়ে, মানে পুরোপুরি না বলে আমরা উষ্ণতা রেখাটিকে দেখি, উষ্ণতা রেখাটিকে যখন না মানে বৃষ্টিপাতের স্তম্ভগুলোকে দেখি, এইগুলোকে যদি আমি না দেখি তখন কিন্তু পুরোপুরি ভাবে ডিফাইন করা যাবে না। দেখো যেখানে যে উষ্ণতম মাসগুলোতে বৃষ্টিপাত হয়েছে, শীতলতম মাসগুলোতে বৃষ্টিপাত হয়নি, খুবই লেস হয়েছে। সব বৃষ্টিপাতকে যদি আমি যোগ করি 12 মাসের, তো দেখো কোথাও হয়তো 2 সেন্টিমিটার, কোথাও 1 সেন্টিমিটার, বা কোথাও হয়তো 3 সেন্টিমিটার, সর্বোচ্চ 5 সেন্টিমিটার। তাহলে পুরোপুরি যদি আমি যোগ করি তাহলে মোটামুটি হয়তো খুব বেশি হলে 30 সেন্টিমিটার বৃষ্টিপাত কিন্তু হবে, 30 সেমি। আমরা জানি যে তুন্দ্রা জলবায়ুতে কিন্তু 8ম শ্রেণীতে তোমরা পড়েছো যে তুন্দ্রা জলবায়ুতে বৃষ্টিপাতের পরিমাণ 30 সেন্টিমিটারের কম হয়। আর বায়ুর উষ্ণতা, গ্রীষ্মকালীন উষ্ণতা কিন্তু 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালীন উষ্ণতা কিন্তু মাইনাসের হিমাঙ্কের নিচে থাকে। তো এই রেখাচিত্রটি অবশ্যই দক্ষিণ গোলার্ধের কোন একটি তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত অঞ্চলের এই উষ্ণতার মাসিক বৃষ্টিপাতের বন্টন এখানে দেখানো হয়েছে। এই অঞ্চলটি অবশ্যই নির্দেশ করে দক্ষিণ গোলার্ধের তুন্দ্রা জলবায়ু, দক্ষিণ গোলার্ধের তুন্দ্রা জলবায়ু। যদি উত্তর গোলার্ধে হতো তাহলে এই রেখাটি কিন্তু উল্টো হতো, এই রেখাটি উল্টো হতো। দক্ষিণ গোলার্ধে আমাদের জানুয়ারি মাসের উষ্ণতাগুলো কম, আর ধীরে ধীরে জুন জুলাই মাসের উষ্ণতা কিন্তু বেশি হবে, আবার ডিসেম্বরে কমবে। এই বৃষ্টিপাতের অংশগুলো কিন্তু একটু করে আবার চেঞ্জ হয়ে যাবে। এই বৃষ্টিপাতগুলো এই সময় একটু বেশি হবে, যেহেতু উত্তর গোলার্ধে আছে, এই সময় একটু বেশি হবে, আর ধীরে ধীরে কমে যাবে। এগুলোতে কমে যেতে বা জিরোই থাকবে, কোনো কোনো মাসে হয়তো হবে না, কোনো কোনো মাসে হবে না। তাহলে এই অঞ্চলটি নির্দেশ করবে, এই লেখচিত্রটি নির্দেশ করবে উত্তর গোলার্ধের তুন্দ্রা জলবায়ু অঞ্চল। ফাইনালি আরেকটা দেখো, এবার পরীক্ষাতে দিতেই পারে যে তুন্দ্রা জলবায়ুর অবস্থান আর জলবায়ুগত বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তাহলে অবস্থানগুলো কোথায়? অবস্থানগুলো অবশ্যই 70 ডিগ্রি উত্তর ও দক্ষিণ গোলার্ধ থেকে মেরু পর্যন্ত। বিশেষ করে অবস্থান করছে এশিয়ার সাইবেরীয় আর ইউরোপের উত্তরাংশ, যে ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন দেশগুলি রয়েছে, উত্তর আমেরিকার কানাডা, আলাস্কাতে রয়েছে, দক্ষিণ গোলার্ধের আন্টার্কটিকা মহাদেশের রয়েছে। আর এর জলবায়ুগত বৈশিষ্ট্যগুলো কি? গ্রীষ্মকালে উষ্ণতা 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস থাকে, 10 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে চলে যায় হিমাঙ্কের নিচে চলে যায়, বৃষ্টিপাতের পরিমাণ 30 সেন্টিমিটারের কম হয়। এখানে সবসময় শুষ্ক শীতল অবস্থা বিরাজ করে, বৃষ্টিপাতের থেকে তুষারপাতের পরিমাণটা এখানে বেশি। এখানে গ্রীষ্মকাল অনুপস্থিত, সবসময় শীতকাল বিরাজ করে। এইগুলো হচ্ছে তার জলবায়ুগত বৈশিষ্ট্য। এগুলোকে 1-2 করে দিতে পারো বা পয়েন্ট করে দিতে পারো। এবারে আসি একটি অদ্ভুত লেখচিত্র। অদ্ভুত লেখচিত্রটি কেমন?
ধরো এইরকম একটি রেখা রয়েছে, উষ্ণতা রেখা। আর বৃষ্টিপাত গুলো এই সমস্ত অংশে কিন্তু বেশি হয়েছে। এইগুলো তো বেশি হয়েছে। দেখো উষ্ণতা রেখাটি দেখো, উষ্ণতা রেখাটি দ্বারা আমরা কিন্তু বুঝতে পারছি অঞ্চলটি কোন গোলার্ধের, উত্তর গোলার্ধের, উত্তর গোলার্ধের। কিন্তু দেখো এখানে যে উত্তর গোলার্ধের যদি হয় তাহলে এই ডিসেম্বর জানুয়ারি মাসগুলো হচ্ছে শীতকাল, আর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলো হচ্ছে গ্রীষ্মকাল। বৃষ্টিপাতের এখানে স্তম্ভের বন্টন গুলো দেখো, যে বৃষ্টিপাতের বন্টন গুলো কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারি বা শীতকালে বৃষ্টিপাত হয়েছে, আর এই গ্রীষ্মকালে কিন্তু বৃষ্টিপাত হয়নি, বা উষ্ণতম মাসগুলোতে বৃষ্টিপাত হয়নি। তাহলে এই জলবায়ুটা কোন অঞ্চলের, এই চিত্রটি কোন জলবায়ুর হতে পারে? আমরা পড়েছি অষ্টম শ্রেণীতে ভূমধ্যসাগরীয় জলবায়ু, যেখানে শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে উষ্ণ শুষ্ক থাকে। অবশ্যই এটা একটি উত্তর গোলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র। যদি দক্ষিণ গোলার্ধের হতো তাহলে কেমন হতো? তাহলে উল্টো হতো, তাহলে উল্টো হতো, এই রেখাটি উল্টো হতো, এরকম আকৃতির হতো। আর বৃষ্টিপাত গুলো কোন সময় হতো? এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে কিন্তু বৃষ্টিপাত গুলো বেশি হতো, ধীরে ধীরে এইগুলোতে কিন্তু কম হতে হতে চলে যেত। মানে শীতলতম মাসগুলিতে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হতো, আর গ্রীষ্মকালের সে সময় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণগুলো কম হতো। তাহলে এটা দক্ষিণ গোলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ু, আর এটা হচ্ছে উত্তর গোলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ু, যেখানে ভূমধ্যসাগর রয়েছে, অ্যাকচুয়ালি মেডিটেরিয়ানিয়ান সি বা ভূমধ্যসাগরীয় সাগর, যেখানে ফ্রান্স, ইটালি, তারপরে হচ্ছে রয়েছে ইসরায়েল, লেবানন, সিরিয়া, তারপরে মিশর, তারপরে স্পেন উত্তর গোলার্ধের এই সময় দেশগুলিতে রয়েছে। এছাড়াও আলজেরিয়া, লিবিয়া, এই সমস্ত দেশগুলিতে উত্তর গোলার্ধে রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। আরও রয়েছে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। দক্ষিণ গোলার্ধে রয়েছে দক্ষিণে চিলির মধ্যাংশে রয়েছে। তারপরে তোমরা জানো যে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড দক্ষিণাংশে অ্যাডিলেড যে নামক যে শহরটি, সেটি কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুতে রয়েছে। তো অ্যাডিলেডের হলে এইরকম আকৃতির হবে, আর যদি উত্তর গোলার্ধের কোনো স্পেন বা ফ্রান্সের কোনো একটি শহরের হয় ভূমধ্যসাগরের দিকে, তাহলে এইরকম আকৃতির হবে। এটা তো অবস্থানগত বৈশিষ্ট্য। তার জলবায়ুগত বৈশিষ্ট্য কি? জলবায়ুগত বৈশিষ্ট্য, এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, এখানে শীতকালের উষ্ণতা কিন্তু কম থাকে, শীতকালের উষ্ণতা 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, আর গ্রীষ্মকালীন উষ্ণতা একটু বেশি থাকে, 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর এখানে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কম হয়। বৃষ্টিপাতের পরিমাণ এখানে মানে সর্বনিম্ন 50, সর্বোচ্চ 75। যেখানে ভূমধ্যসাগরটা রয়েছে, এই ভূমধ্যসাগরে মানে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি, আর একটু ভিতরের দিকে গেলে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কমে যায়। বিশেষ করে এখানে শীতকালে বৃষ্টিপাত হয় পশ্চিমা বায়ুর প্রভাবে। পশ্চিমা সামুদ্রিক বায়ু যখন স্থলভাগে পৌঁছায় 40 ডিগ্রি বা 30 থেকে 40 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী স্থানে শীতকালে বৃষ্টিপাত হয়। আমরা জানি, পড়েছি যে বায়ুচাপ বলয়গুলো কিন্তু একটু উপর নিচে সরাসরি করে, উত্তর আর দক্ষিণে সরাসরি করে সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়নের কারণে। তখনই কিন্তু এই শীতকালে উত্তর গোলার্ধে শীতকালে যখন এই পশ্চিমা বায়ুটি প্রবাহিত হয় কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে, দক্ষিণ গোলার্ধের সূর্য যখন
এই মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তখন কিন্তু ধীরে ধীরে চাপ বলয়গুলো সরে আসে। আর যে এই সুমেরুবৃত্ত প্রদেশে চাপ বলয় সেটা ভূমধ্যসাগরের উপরে অবস্থান করে। আর ধীরে ধীরে কর্কটীয় যেটা উচ্চচাপ বলয় রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে নিচে চলে আসে। আর সুমেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে এই পশ্চিমা বায়ুটা যখন প্রবাহিত হয়ে যায় শীতকালে, তখনই কিন্তু শীতকালে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলগুলিতে এই শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবেই বৃষ্টিপাত হয়। তো এই যে 4-5টা আলোচনা করলাম তোমাদের অবস্থান আর জলবায়ুগত বৈশিষ্ট্য, এইগুলো কিন্তু পরীক্ষাতে এই 5টা থেকে আসার সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়া আরো কিছু কিছু তোমাদের হয়তো আসতেই পারে, তোমরা একটু বই থেকে দেখে নিবে। এগুলো পরীক্ষাতে সেরকম মানে খুবই কম আসে। তা সত্ত্বেও তোমরা যেহেতু মানে 100% পাওয়ার সবসময় চেষ্টা থাকবে, সবকিছুই জানতে হবে। এইগুলো যদি সময় পাওয়া যায় তাহলে স্কুলে আবার আলোচনা হবে, যেমন স্টেপ জলবায়ু, পশ্চিম উপকূলীয় জলবায়ু। স্টেপ জলবায়ুগুলো যে রাশিয়ার স্টেপ অঞ্চল রয়েছে, যে স্টেপ তৃণভূমি অঞ্চল, সেখানে দেখা যায়। তারপরে পশ্চিম উপকূলীয় জলবায়ু অঞ্চল, যেটা ইউরোপের পশ্চিম উপকূলে দেখা যায়, পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু অঞ্চল। তারপরে মহাদেশীয় জলবায়ু অঞ্চল, মহাদেশের অভ্যন্তর ভাগের জলবায়ুগুলো একটু উষ্ণ শীতল হয়, শুষ্ক শীতল হয়। তারপরে আরও রয়েছে চীন দেশীয় জলবায়ু, যেমন বিশেষ করে চীন আর আমেরিকার কিছুটা অংশ দেখা যায়। এগুলো সম্পর্কে হয়তো পরীক্ষাতে আসতেই পারে, তোমরা বই থেকে একটু পড়বে, দেখবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি কোনো সমস্যা হয় তাহলে জানাবে।